আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতার ক্ষেত্রে আমরা বলেছি যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, টার্ম লিমিট থাকবে দুইবার সর্বোচ্চ। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উভয়ের ক্ষেত্রেই যিনি একবার প্রধানমন্ত্রী হয়েছেন তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না পরবর্তী। ঢাকায় প্রকাশ্যে মিছিল করেছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ। বিভিন্ন জায়গায় হঠাৎ করে তারা ঝটিকা মিছিল শুরু করেছে। বিচারের দ্বারপ্রান্তে শেখ হাসিনা সহ 12 জন, তারই অংশ হিসাবে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, বেনজির আহমেদ সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির চিঠি। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো এবার সিদ্ধান্ত হলো দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। কিন্তু কেন, যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, টার্ম লিমিট থাকবে দুইবার। প্রধানমন্ত্রী শাসিত সরকার নয়, বরং মন্ত্রী পরিষদ শাসিত যে সরকার সেটার প্রস্তাবনা দিয়েছি। আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক ছিল, যে আমরা যেই সংস্কার বিষয়ে যেই মতামত আমরা দিয়েছিলাম তাদের সুপারিশের উপর ভিত্তি করে সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা হয়েছে। তো আজকে আমাদের আলোচনা আজকে সম্পূর্ণ হয়নি, আমরা প্রথম ধাপের আলোচনা আজকে আমরা করেছি, এবং তাদের যেই সুপারিশ সেই সুপারিশের এবং আমাদের যে মতামত দেওয়া হয়েছিল তার বাইরে অনেকগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা হয়েছে এবং এই আলোচনা চলমান থাকবে। মোটা দাগে আমরা জাতীয় নাগরিক পার্টি বলেছি যে আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কার, যে সংস্কারের মাধ্যমে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, স্বৈরতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে প্রবেশ করতে পারবো, এটা আমাদের মোটা দাগে উদ্দেশ্য। সেই উদ্দেশ্যের ভিত্তিতে আমাদের যে সংস্কার প্রস্তাবনা, আমরা আজকের আলোচনাতে আমরা ক্ষমতার ভারসাম্য, আমাদের যে সংবিধানে এক ব্যক্তি কেন্দ্রিক একটি কাঠামো, প্রধানমন্ত্রীর কাছেই সব ক্ষমতা কুক্ষিগত, সেটার কিভাবে গণতন্ত্রায়ন করা যায়, রাজনৈতিক প্রভাবের বাইরে গিয়ে এবং এক ব্যক্তির প্রভাবের বা প্রধান নির্বাহীর বাইরে গিয়ে সাংবিধানিক যেই নিয়োগগুলো রয়েছে, প্রধান বিচারপতি এবং অন্যান্য যে নিয়োগগুলো রয়েছে সেই নিয়োগগুলো কিভাবে আমরা বাস্তবায়ন করতে পারি, এবং যে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কোন ধরনের প্রাতিষ্ঠানিক নিয়ম তৈরি করতে পারি। এছাড়া নারীর ক্ষমতায়ন এবং বিচার বিভাগের স্বাধীনতা, মোটা দাগে এই মৌলিক বিষয়ের উপরে আমাদের আলোচনা ছিল। সেক্ষেত্রে আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতার ক্ষেত্রে আমরা বলেছি যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, টার্ম লিমিট থাকবে দুইবার সর্বোচ্চ। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উভয়ের ক্ষেত্রেই যিনি একবার প্রধানমন্ত্রী হয়েছেন তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না পরবর্তীতে। আমরা প্রধানমন্ত্রী শাসিত সরকার নয়, বরং মন্ত্রী পরিষদ শাসিত যে সরকার সেটার প্রস্তাবনা দিয়েছি। এবং এছাড়া যেই এনসিসির ধারণা দেওয়া হয়েছিল ঐক্যমত কমিশনের পক্ষ থেকে, যে সাংবিধানিক কাউন্সিল, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, আমরা সেই জাতীয় সাংবিধানিক কাউন্সিলের ফরমেশন নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানে কিছু মতামত এসেছে। সাংবিধানিক কাউন্সিল সাংবিধানিক যে গুরুত্বপূর্ণ পদ সেই পদ নিয়োগগুলো দিবেন, এবং আইনসভার ক্ষেত্রে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে সমর্থন করেছি, এবং উচ্চকক্ষ হতে হবে ভোটের আনুপাতিক, আসনের আনুপাতিক নয়, এবং নির্বাচনের আগেই উচ্চকক্ষের প্রার্থীর ঘোষণা দিতে হবে রাজনৈতিক দলগুলোকে। ঢাকায় প্রকাশ্যে মিছিল করেছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ। বিভিন্ন জায়গায় হঠাৎ করে তারা ঝটিকা মিছিল শুরু করেছে। দু একদিনের মধ্যে আপনারা দেখেছেন যে উত্তরাতে, তারপরে ঢাকা মহানগরে, এরপরে বঙ্গবন্ধু কার্যালয়ের যে সামনা, তাদের যে আওয়ামী লীগের অফিস, সেই কেন্দ্রীয় অফিসের আশেপাশে, এভাবে করে বিভিন্ন জায়গায় তারা মিছিল করছে। এবং এই মিছিলগুলো
একটা খুনি দল করছে যারা 5ই আগস্টে বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে। আপনারা জানেন এই ফ্যাসিবাদী শেখ হাসিনা বাংলাদেশ থেকে 5ই আগস্ট পালিয়ে গিয়েছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, পালিয়ে যাওয়ার পরেও আজও বাংলাদেশে কিছু কিছু মানুষ এই আওয়ামী লীগের মিছিল নিয়ে বাংলাদেশ বিরোধী কাজ করছে, দেশের স্বাধীনতার বিপক্ষে কাজ করছে, দেশের 24-এর গণ অভ্যুত্থান বিরোধী কাজ করছে। আপনারা জানেন আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন, যারা সকাল সন্ধ্যা মানুষকে গুম, খুন, হত্যা, নির্যাতন এগুলো না করতে পারলে তাদের ভালো লাগতো না। সে কারণেই আওয়ামী লীগের এই মিছিল, আওয়ামী লীগের এই মিটিং এগুলোকে কোনোভাবেই বাংলাদেশের জনগণ ভালোভাবে নেওয়ার সুযোগ নেই, এবং বাংলাদেশে আইন সিদ্ধভাবেই ইতিমধ্যেই ছাত্রলীগের সকল কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগের ব্যাপারে এখন বিচার প্রক্রিয়াধীন আছে, এবং শেখ হাসিনা সহ তাদের আওয়ামী লীগের সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে, খুনির বিরুদ্ধে তদন্ত চলমান আছে। সেই মুহূর্তে তারা কোনো লজ্জা নেই, শরম নেই, তারা আবার রাস্তায় মিছিল করা শুরু করেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনা যায় কিভাবে, সেই কারণে। আপনারা জানেন 5ই আগস্টের পরে আওয়ামী লীগ হতভম্ব হয়ে গিয়েছিল, তারা সারা পৃথিবীর সব জায়গায় নিস্তেজ হয়ে গিয়েছিল, এবং তার সন্তান শেখ হাসিনার সন্তানই আক্ষেপ করে বলেছিলেন যে বাংলাদেশ নিয়ে তার মা এখন আর ভাবছে না, কারণ এদেশের জন্য অনেক কিছু তারা নাকি করেছে, সেই জায়গা থেকে এদেশের মানুষ তার উপরে যে আচরণটা করেছে সেটাই তারা ক্ষুব্ধ, তারা কোনোভাবে এটাকে মেনে নিতে পারছে না, এবং এক ধরনের অঘোছালো অনেক মন্তব্য তারা করেছেন। কিন্তু আমরা কিন্তু পরবর্তীতে দেখলাম শেখ হাসিনা এখন প্রতিদিন লাইভে আসার চেষ্টা করছেন, তাদের বিভিন্ন জায়গায় হারিয়ে যাওয়া সকল নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছেন, তারপরে আবার তাদেরকে দিয়ে গুপ্ত হামলা, মামলা, বিভিন্ন ধরনের আক্রমণ শুরু করেছেন। আবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা ষড়যন্ত্র করে এদেশের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ক্রিয়েট করতে চাচ্ছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে পতন ঘটাতে চাচ্ছেন, 0 পয়েন্টে তারা মানুষদেরকে চেক দিবে, লোন দিবে, এগুলো বলে বলে ডেকে এনেছিলেন। বহু তালবাহনা এই বাংলাদেশে হয়েছে, কিন্তু আওয়ামী লীগ পরাস্ত হয়েছে, কারণ এদেশের জনগণ আওয়ামী লীগকে দেখতে পারে না। আওয়ামী লীগের এই সকল অপকর্ম জনগণ কোনোভাবে মেনে নেয় না, সে কারণে তারা কিন্তু পরাস্ত হয়েছে। কিন্তু আজ আবার নতুন করে এই ঝটিকা মিছিল করছে, এবং এই মিছিলগুলোর ভবিষ্যৎ কি হবে সেটা কিন্তু আজকের এই মিছিলের দিকে তাকালেই বোঝা যায়। বাংলাদেশে যদি আজকের ফ্যাসিবাদ বিরোধী মানুষরা ঐক্যবদ্ধ না থাকেন, এবং যদি প্রশাসন থেকে শুরু করে সরকার যদি আওয়ামী লীগের ব্যাপারে শক্ত অবস্থানে না থাকেন, তাহলে এই দেশটায় আবার যে কোনো ধরনের বড় ষড়যন্ত্র নিয়ে মাঠে ময়দানে তারা কিন্তু নামছে, থাকবে। তারপর প্রকাশ্যে মিছিল করছে, অথচ গ্রেপ্তার সেই অর্থে হচ্ছে কিনা আমার জানা নেই, আমি দেখছি না পত্রপত্রিকায় ওরকম বড় আকারের কোনো গ্রেপ্তার আমরা দেখছি না। আমরা কয়েকদিন আগেও দেখলাম আপনার বিজয় দিবসকে কেন্দ্র করে নাকি বলে এটাকে 21 আপনার জাতীয় স্মৃতিসৌধের সেখানে তারা মিছিল করলেন, এবং সেখান থেকেও আমরা দেখলাম যে সবাই পালিয়ে গেলেন, 1-2 জনকে হয়তো কেউ ধরে ঝাপটি মেরে তারপরে গ্রেপ্তার করেছে। আবার এই কয়েকদিন আগে 2-1টা মিছিল হয়েছে, তাও দেখলাম 2-1টা সংগঠনের লোকেরা, যেমন ছাত্র দলের সম্ভবত ভাইয়েরা, তাদেরকে অ্যারেস্ট বলতে তাদেরকে ধরে তারপরে পুলিশের হাতে সোপর্দ করেছেন। তো ওই অর্থে কতদিন ছাত্রদল করবে, কিংবা এই নতুন ছাত্রদের আন্দোলন যারা তারা করবে, কতদিন জামাত করবে, অন্যরা করবে, এটা তো তাদের দায়িত্ব না। আজকের এই বাংলাদেশে তারা বাংলাদেশি মানুষদেরকে খুন করে পালিয়েছে, তাকে তো এখন এই বাংলাদেশের মানুষরা প্রতিরোধ যেমন করবে সেটা ঠিক আছে, কিন্তু সেটা তো করার চাইতেও বড় প্রতিরোধ করতে হবে সরকারের পক্ষ থেকে। সরকার যদি অ্যাকশনে না যায়, তাহলে তো এদের এই মিছিল প্রতিদিন বাড়বে। আপনারা জানেন যে তারা প্রতিটা নিয়তই কিন্তু বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিশেষ করে গোপালগঞ্জে আপনারা দেখেন গতকালকেও একটি অর্গানাইজেশনের বিরুদ্ধে তাদেরকে আক্রমণ করেছে, এবং এর আগে বিএনপির 3-4 জন নেতাকে তারা সেখানে একেবারে মেরে ফেলেছে। এরকম করে প্রত্যেকটি জায়গায় তারা কিন্তু এই হত্যা সন্ত্রাস আগের মতোই চলমান রাখছে, এবং আমার কাছে মনে হচ্ছে এখন আরো বেশি পরিমাণ তারা অ্যাগ্রেসিভ হয়ে এই কার্যক্রম শুরু করবে গুপ্তভাবে, কারণ এটাই তাদের এখন সম্পদ। আপনারা জানেন আগে তাহাজ্জুদের সময় মিছিল করতো, ফজরের সময় মিছিল করতো, এখন একটু ফজরের পরে মিছিল করার চেষ্টা করছে। এটা কিন্তু কিছুদিন পরে জোহরের পরে করবে, এরপরে আসরের পরে করবে, এরপর মাগরিবের আগে করবে, এটাই বাস্তবতা।
কিন্তু এখন সরকার সেই অনুযায়ী তাদেরকে যদি চাপ প্রয়োগ না করে, কঠোরভাবে দমন না করে, গ্রেপ্তার না করে, তাহলে তো হবে না। আমি প্রায়ই বলেছি, টকশোতেও বলেছি যে এই আওয়ামী লীগকে দমন করার জন্য সহজ রাস্তা একটাই, সারা বাংলাদেশের কমিটির তালিকাগুলো সব পুলিশ সেক্টরের কাছে আছে। এগুলো তো এমন না যে একেবারে সমস্ত পুলিশ চেঞ্জ হয়ে গিয়েছে, নতুন কেউ জানে না, সবার কাছে আছে। না থাকলেও এই তালিকা ফেসবুকে আছে, অনলাইনে আছে, স্থানীয় মানুষদের কাছে আছে। কিচ্ছু না, আপনি আওয়ামী লীগের তালিকা ধরে ধরে এই নেতাকর্মীগুলোকে একটু খোঁজ নেন, তাদের বাসা বাড়িতে জাস্ট একটু যান, আপ্যায়ন করা লাগবে না, এমনি একটু যাওয়া আসা করেন। 7 দিন আপনারা এই ধরনের এক্সারসাইজ করলে আওয়ামী লীগ মিছিল তো দূরের কথা, ঢাকা শহরে বাংলাদেশের কোথাও থাকবে কিনা সেই সিদ্ধান্ত নিয়ে ভাববে। কিন্তু আজ পর্যন্ত সেরকম কিছুই হয়নি। তো না হলে তারা এই মিছিলটা করবে। মিছিল করার কয়েকটা উপকারিতা অপকারিতা আছে। অপকারিতা কি? অপকারিতা হচ্ছে মিছিল যখন করে, একটা করার পরে তারা কোনো শায়েস্তা পায় না, তাদের ব্যাপারে কোনো ধরনের প্রতিরোধ হয় না, তখন তারা ধরে নেয় যে আমাদের তো নিরাপত্তার সমস্যা নেই, একটা মিছিল করব, হয়তো সর্বোচ্চ একটা ধাবরানি খাবো, তো যদি সর্বোচ্চ অ্যারেস্ট হই তাও 2-4 দিনের মধ্যে জামিন নিয়ে বের হয়ে আসবো। এই যে একটি কনফিডেন্ট তাদের হয়েছে, সে কারণে কিন্তু তারা এখন এই মিছিলগুলো বের করতে সাহস পাবে। এই কনফিডেন্টটাই যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন কিন্তু বাকি বিরোধী দলগুলোর ব্যাপারে করতে দেয়নি সরকার। সরকার তখন যাই বের হয়েছে তাদেরকে গুলি, হত্যা, নির্যাতন, নিপীড়ন সব করেছে। এখন আপনারা কি তাদের মতো হবেন? না। তারা হয়তো আপনাকে জুলুম করেছে, অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, গুম করেছে, খুন করেছে, আপনি সেটা করবেন না, কিন্তু আপনি আইনের প্রয়োগ তো করবেন। তাদেরকে ছত্রভঙ্গ করবেন, তাদেরকে লাঠিচার্জ করবেন, তাদেরকে গ্রেপ্তার করবেন, তাদেরকে নিষিদ্ধ সংগঠনের সদস্য হলে সেই আইনে যেটা বলা আছে সেটা তাদের জন্য অ্যাপ্লাই করবেন। তারা যদি ষড়যন্ত্র করে, গাড়ি পোড়ায়, সন্ত্রাসী করে, মানুষকে ভাঙচুর করে, সেই জন্য আপনার মামলা দিয়ে যে আইন আছে সেই আইনে তাদের বিচার করবেন। কিন্তু এই বিচারগুলো যতদিনে না হবে ততদিনে এই বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহতার দিকে যাবে এবং এই আওয়ামী লীগ আশকারা পেয়ে যাবে। এবং আমার কাছে মনে হচ্ছে তারা আশকারা পেয়ে গিয়েছে, আশকারা ইতিমধ্যেই পেয়ে গিয়েছে। এখন আপনাদেরকে সতর্ক হতে হবে, দেশবাসীকেও যেমন সতর্ক হতে হবে, পাশাপাশি প্রশাসন থেকে শুরু করে সরকারের সবাইকে সতর্ক হতে হবে। মনে রাখবেন, আপনারা এখন আর আওয়ামী লীগকে ফেরত আনতে পারবেন না, কিন্তু এই মানুষগুলোর মিছিলের উছিলা দিয়ে আপনারা আপনাদের জীবনকে ঝুঁকির মধ্যে রাখছেন, আপনারা আপনাদের চাকরিকে ঝুঁকির মধ্যে আছেন। আপনারা যে কোনো সময় আপনার এলাকায় মিছিল কিভাবে হয় আপনি প্রতিরোধ করবেন। আপনি থানার ওসি, আপনি এসপি, আপনার গোয়েন্দা ডিপার্টমেন্ট এখানে যারা আছে প্রত্যেককে এমনভাবে অ্যালার্ট রাখবেন যে কেউ কোনো জায়গায় আওয়ামী লীগ নাম নিয়ে নামলেই গ্রেপ্তার, ডাইরেক্ট কথা। এইভাবে যদি আপনি অ্যাকশন মোডে না যান তাহলে এই বাংলাদেশে তারা আবার ষড়যন্ত্র করবে এবং একটা পর্যায়ে গিয়ে জনগণ যখন ফুঁসে উঠবে তখন কিন্তু আপনারা যারা চাকরিজীবী আছেন আপনাদের বিরুদ্ধেও মানুষ কথা বলা শুরু করবে। এবং আপনাদেরকে যেহেতু এখনো আপনারা আওয়ামী লীগের আমলেই নিয়োগ পাওয়া লোক, স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হচ্ছে আপনারা আওয়ামী লীগেরই। কিন্তু আমি বিশ্বাস করি আপনারা 5ই আগস্টের পরে হয়তো পরিবর্তন হয়ে যাবেন বা গিয়েছেন। আপনাদের প্রতি সে কারণে অনুরোধ জানাই, আপনারা যদি আপনাদের সেই পরিবর্তনটা ধরে রাখতে চান তাহলে আওয়ামী লীগের কোনো মিছিল মিটিং এখানে চলতে দেয়া যাবে না। এ ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ নীতি যদি গঠন করতে পারেন তাহলে বাংলাদেশে আওয়ামী লীগকে প্রতিহত করা সম্ভব। না হয় তারা কিন্তু ছলে বলে কৌশলে বিভিন্নভাবে বিভিন্ন নামে তারা কিন্তু ঢুকে পড়েছে। আপনারা কয়েকদিন আগে একটা রিপোর্ট দেখেছেন যে ঢাকা শহরে আওয়ামী লীগ জড়ো হওয়ার চেষ্টা করছে, গোয়েন্দাদের রিপোর্ট, চেষ্টা করছে। এবং আমার ভয় হচ্ছে বাংলাদেশে আমাদেরই বিভিন্ন কার্যক্রমের সুতায় তারা ঢুকে যাবে। তারা আপনার মতো করে কলেমার পতাকা মাথায় দিয়ে আসবে, জাতীয় পতাকা নিয়ে আসবে, বৈষম্য বিরোধী আন্দোলনের মতো স্লোগান দিয়ে আসবে, কিন্তু এসে 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 ঢাকা শহরে, এবং আমার মনে হচ্ছে যে কিছু লোক চলেও আসছে। না হয় এত বড় দুঃসাহস এই কয়েকদিনে যে ঝটিকা মিছিলগুলো হলো, এটা অবশ্যই আমাদের দেশের জন্য অশনি সংকেত। অতএব আওয়ামী লীগের এই সকল অপতৎপরতার বিরুদ্ধে আসুন ঐক্যবদ্ধভাবে আমরা সবাই মিলে মাঠে থাকি এবং তাদের ষড়যন্ত্র রুখে দাঁড়াই। সবাইকে ধন্যবাদ। বিচারের দ্বার প্রান্তে শেখ হাসিনা সহ 12 জন, তারই অংশ হিসাবে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, বেনজির আহমেদ সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির চিঠি ইন্টারপোলে আবেদন করা হয়েছে যাতে রেড নোটিশ জারি করা হয়। এদের মধ্যে প্রধান আছেন শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আকম মোজাম্মেল হক, তারিক আহমেদ সিদ্দিক, নসরুল হামিদ বিপু, বেনজির আহমেদ। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা
ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। বিদেশে পলাতক ওই ব্যক্তিদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক 3টি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি। দেখেন, এক সময় এই মাত্র কদিন আগে যারা দেশ চালাতো, যারা দেশে শাসন করত, শোষণ করত, একেবারে দণ্ডমুণ্ডের কর্তা, এখন তারাই হচ্ছে আসামি, তাদেরই বিচার হবে। এবং এই জন্য যেহেতু তারা পালিয়ে আছে, সেই জন্য রেড নোটিশ জারি করার জন্য ইন্টারপোলে আবেদন করা হয়েছে। কখনো ভেবেছে তারা যে তাদের বিরুদ্ধে এই ধরনের ইন্টারপোল নোটিশ জারি করা হবে, রেড নোটিশ জারি হবে? এটা কখনো কি তারা চিন্তা করেছে? কখনো কি তারা চিন্তা করেছে যে বাংলার জমিনে তাদের বিচার হবে? সবাই তো মনে করেছে যে না, এরা হলো বিচার, মানে আইন আদালত বিচার সবকিছুর ঊর্ধ্বে, তারা যেটা করবে সেভাবেই চলবে সবকিছু। এখন তাদের বিচার হচ্ছে। শেখ হাসিনা সহ যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে তারা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আকম মোজাম্মেল হক, হাসান মাহমুদ সাবেক পররাষ্ট্রমন্ত্রী, জাহাঙ্গীর কবির নানক, মহিবুল হাসান চৌধুরী, শেখ ফজলে নূর তাপস, মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং মোহাম্মদ আলী আরাফাত এবং আইজিপি বেনজির আহমেদ। পুলিশ সদর দপ্তর বলছে, আদালত, প্রসিকিউশন অথবা তদন্ত সংস্থার অনুরোধের প্রেক্ষিতে পুলিশ সদর দপ্তরের এনসিবি শাখা ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করে থাকে। পুলিশের সূত্র বলছে, শেখ হাসিনা সহ যে 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি আবেদন করা হয়েছে তাদের মধ্যে বেনজির আহমেদের বিরুদ্ধে করা আবেদনে আর্থিক অপরাধের অভিযোগ তুলে ধরা হয়েছে। অন্যদের বিরুদ্ধে করা আবেদনে মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার তথ্যপত্র যুক্ত করা হয়েছে। বেনজির আহমেদ কেন বাদ পড়লো বুঝতেছি না, হয়তো জুলাই গণঅভ্যুত্থানের আগেই সে দেশ ছাড়া ছিল, এই কারণে তার বিরুদ্ধে আর্থিক অপরাধ, শত শত কোটি টাকা লোপাট করা, শত শত একর জমির অবৈধভাবে মালিক হওয়া, এই সমস্ত ঘটনায় হয়তো দুর্নীতি সংক্রান্ত বিষয়ে এই রেড নোটিশ জারি করা হয়েছে। শেখ হাসিনা এবং বেনজির আহমেদ ছাড়া অন্য 10 জনের বিরুদ্ধে এনসিবি থেকে ইন্টারপোলের কাছে আবেদন করা হয় 10 এপ্রিল। এর আগে তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ সদর দপ্তরে নথি সহ চিঠি পাঠায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়। দর্শক, এখন দেখা যাক এই রেড নোটিশ জারির যেই কার্যকারিতা কতখানি থাকে, তাদের স্ট্যাটাস কি। যদি তারা ইতিমধ্যে রাজনৈতিক আশ্রয়ের ভিতরে ঢুকে যায়, তাহলে এই রেড নোটিশ প্রেক্ষিতে ইন্টারপোল তাদেরকে গ্রেপ্তার করবে কিনা সেটা এখন দেখার বিষয়। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে এনসিপির যে মুখপাত্র আছেন নাহিদ হাসান, তার উদ্দেশ্যে কিছু কথা না বললেই নয়। উনি বারবার আমরা ফেসবুকে ঢুকলেই দেখতে পাই উনি সংবিধান সংশোধন করে ফেলবেন, সংবিধান পরিবর্তন করে ফেলবেন। তো এগুলো আসলে ওনার দ্বারা মানায় না, কারণ বাংলাদেশের একটা কনিষ্ঠ একটি রাজনৈতিক দল খালি গঠন হয়েছে। উনি যে ধরনের বড় বড় বক্তব্য দিচ্ছেন, তো এটা খুবই দুঃখজনক, ওনার সাথে এটা মানানসই না। আর বাংলাদেশে ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলন হয়েছে এবং বিএনপির একদফা আন্দোলন ছিল, ছাত্র আন্দোলন করা হয়েছিল কোঠা আন্দোলন নিয়ে। আর শেখ হাসিনার উপর আল্লাহর গজব ছিল, যে কারণে সারা বাংলাদেশের মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে গিয়েছিল। শেখ হাসিনা যদি সকলকে রাজাকারের বাচ্চা না বলতো, তাহলে প্রত্যেকটা মানুষের ইমোশনালে আঘাত লাগতো না। এটা আল্লাহর তরফ থেকে শেখ হাসিনার পতন হয়েছে, বিপ্লব হয়েছে, যাই কিছু হোক, এটা প্রত্যেকটা মানুষকে অসম্মান করা যাবে না। যে এক দলকে পরাজিত করেছে আরেক দলকে ক্ষমতা বসানোর জন্য নাহিদ হাসানের মুখে এই ধরনের কথা মানায় না। আমরা নির্বাচনও চাই, সংস্কারও চাই, সবকিছু চাই। এবং সংস্কার করতে গেলে আগে বাংলাদেশের যে প্রবলেমগুলো আছে, 1 নম্বর বিডিআর হত্যার যে বিচারগুলো দাবি জানাচ্ছি, এগুলো তো হইতেই হবে। সাগর রুনি হত্যার বিচার আমরা দাবি জানাচ্ছি। সেই ফাঁকে পার্বত্য চট্টগ্রামে যে কিছু প্রবলেম আছে সেগুলো সলভ করতে হবে। এবং যারা বিডিআর সদস্যরা, যারা নিরপরাধ ব্যক্তিরা যারা জেল খেটেছে, তাদের চাকরি ফেরত এবং তাদেরকে পেনশন আওতায় আনতে হবে। এবং ছাত্রদের সাথে কথা কাটাকাটি নিয়ে যে সমস্যাগুলো হয়েছিল, সাধারণ আনসারদের প্রত্যেকটা ব্যক্তি চাকরি পূর্ণবহাল এবং তাদের সুযোগ সুবিধা, তাদের যে এক দফা দাবি ছিল, সম্পূর্ণ কিছু মেনে
করতে হবে। আওয়ামী লীগের যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, দুর্নীতির সাথে জড়িত ছিল, যারা দর্শনের সাথে জড়িত ছিল, তাদেরকে আইনের আওতায় এনে সংস্কার করতে হবে। এবং নির্বাচনের বাইরে কোনো অবকাশ নাই, কারণ সংবিধান অনুযায়ী নির্বাচনে আসতে হবে, এটা গণতন্ত্রের অধিকার। বিএনপি নির্বাচনের কথা বললে অনেকে জ্বলে যায়, এগুলো কারা করাচ্ছেন? এগুলো টাকা পয়সা দিয়ে কমেন্ট করিয়ে বুঝাচ্ছেন যে বিএনপি হাস্যকর বোঝাচ্ছেন। বাংলাদেশের সবচেয়ে বড় এবং বৃহৎ জনসংখ্যার দল হচ্ছে বিএনপি। তারা নির্বাচন চাইবে না, তা কারা নির্বাচন চাইবে? 17 বছর আওয়ামী লীগ নির্বাচনের বাইরে জনগণকে রেখেছে। এখন নির্বাচন চাওয়াটা এটা নৈতিক অধিকার সকলের, ঠিক আছে, সকলের অধিকার। তা আওয়ামী লীগ নির্বাচন দিতে চায় নাই, এই সরকার নির্বাচন দিবে না, তাহলে আওয়ামী লীগের মধ্যে এই সরকারের মধ্যে কোনো পার্থক্য কি? আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে আমরা প্রশংসনীয়, উনি আন্তর্জাতিক বিশ্বখ্যাতি সম্পন্ন একজন নেতা, আমরা এটা অস্বীকার করি না, কিন্তু কিছু করার নাই। সংবিধান অনুযায়ী ওনাকে নির্বাচন দিতে হবে। আমরা বাংলাদেশের সর্বোচ্চ আইন অনুযায়ী ওনাকে আমাদের ক্ষমতাবান একজন রাষ্ট্রপতি হিসেবে যদি আমরা রাখতে পারি, তো সংস্কারের পাশাপাশি আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকেও সম্মান জানানো প্রয়োজন, ওনাকে রাষ্ট্রপতি হিসাবে বানানো, এবং নির্বাচনের মাধ্যমে একটি জবাবদিহিত সরকারও আসবে। তো সরকার এবং রাষ্ট্রপতি দুজনেই সমন্বয় করে বাংলাদেশে একটি সুন্দর নিরপেক্ষ একটি দেশ পরিচালনা হবে, সংস্কার হবে, দুর্নীতিমুক্ত হবে, চাঁদামুক্ত একটি রাষ্ট্র গঠন করা হবে। আমি মনে করি এটা। তো এনসিপি পার্টি তারা নতুন আসছে, তারা যে ধরনের বুলেটিং মারতেছে এবং তারা প্রত্যেকটা কাজে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং চাঁদাবাজির সাথেও তারা কিন্তু যুক্ত। আজকেও কুমিল্লা মুরাদনগর এলাকায় সাবেক মন্ত্রী, ধর্ম প্রতিমন্ত্রী আপনার কাইকোবাদের এলাকায় ওনার পোস্টার উপরে এনসিপির পোস্টার লাগিয়ে দিয়েছে। কত বড় এটা অন্যায় করা হয়েছে! আপনারা বলুন, এইসব ঝগড়া বিবাদ কারা সৃষ্টি করছে? 2 দিন হয়েছে না রাজনীতিতে ঢুকছে, এখনই তারা প্রতিহিংসা জড়িয়ে যাচ্ছে। ক্ষমতার লোভ তাদেরকে এতটুকু তাদের গ্রাস করে ফেলেছে। তারা আগামীতে প্রধানমন্ত্রী হয়ে যাবে, রাষ্ট্রপতি হয়ে যাবে। তারা কত লোভ তাদের! আগে জনগণের কাছে যাও, তোমরা জনগণের জন্য কাজ করো, যত কিছু করো জনগণের জন্য কাজ করতে হবে। বিপ্লব হয়েছে বিদায় চাও, তোমরাই তো মহানায়ক, তা না। বিএনপির শত শত লোক মারা গেছে, জামাত ইসলামের লোক মারা গেছে, সাধারণ পাবলিক মারা গেছে, এটা তোমাদের আন্দোলনে আসে নাই। প্রত্যেকটা মানুষ তার ব্যক্তিগত পক্ষ থেকে স্বৈরাচার শেখ হাসিনার হাত থেকে মুক্ত পাওয়ার জন্য সবাই আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। আল্লাহর গজব তো শেখ হাসিনার উপরে ছিলই, এটা নিয়ে অহংকার করা ঠিক না। আবার কত কি বলা হয়েছে, আবার বড় বড় কথা বলা হচ্ছে যে আওয়ামী লীগের জন খায় ফেলাইতে পারছি, আওয়ামী লীগের জন পরাজিত করতে পারছি, অন্য দলকেও আমরা পারবো। এগুলো কাকে ইঙ্গিত করা হয়? এই ধরনের প্রতিহিংসা থেকে সকলকে বেরিয়ে আসতে হবে। আমি মনে করি সাধারণ আনসারদের চাকরি যারা মানে প্রবলেম করা হয়েছে, সেই সাধারণ আনসারদের সকল সুযোগ সুবিধা দিতে হবে। বিডিআরদের চাকরি পূর্ণ বহাল রাখতে হবে। যারা বৃদ্ধ হয়ে গেছে তাদেরকে পেনশনের আওতায় আনতে হবে, তাহলে একটা সংস্কার হবে। আওয়ামী লীগ এদিক দিয়ে সংস্কার করতে করতে আওয়ামী লীগের লোকেরা মিছিল নিয়ে বের হয়, এটা কোন ধরনের সংস্কার? তাহলে তো আওয়ামী লীগের পুনর্বাসন করার জন্য কাজ করা হচ্ছে। এবং নাগরিক পার্টি এনসিপির মধ্যে তো অনেকে ছাত্রলীগের লোকদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এগুলো কি সত্য না মিথ্যা আপনারাই বলবেন। তাহলে তো আওয়ামী লীগ তো এভাবেই তো পুনর্গঠন করা হবে। আওয়ামী লীগের 2 দিন হয়েছে না তারা পরাজিত হয়েছে, তাদের দেশ পালাতে বাধ্য হয়েছে। আওয়ামী লীগের প্রতি মানুষের যেটা খুব ঘৃণা জন্ম হয়েছে, সেগুলো আবার পুনর্বাসন করা হচ্ছে। তাহলে মানুষ কোথায় যাবে? কার কাছে বিচার চাইবে? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আশিক চৌধুরী দেশের একটা রত্ন, আমি মনে করি। তাই আমরা সেই রত্নকে অস্বীকার করছি না। তাদেরকে বিভিন্ন জায়গায় তাদেরকে কাজ করানোর সুযোগ দিতে হবে, তারা সুযোগে কাজ করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যদি আমাদের দেশের রাষ্ট্রপতি হন নির্বাচনের পরে, এবং অন্যান্য রাষ্ট্রপতি চাইতে পাওয়ারফুল হিসেবে উনি ক্ষমতায় থাকবেন, কেন আগে প্রেসিডেন্ট জিয়া রহমান রাষ্ট্রপতি ছিলেন, শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি ছিলেন, এরশাদ রাষ্ট্রপতি হিসাবেও দেশ চালিয়েছেন, সেরকমই একটা ক্ষমতার জন্য আপনারা প্রস্তাব রাখতে পারেন। আরেকটি কথা আমি সবাইকে মনে করে দিতে চাই, বিভিন্ন ব্যক্তিরা খালি কমেন্ট করেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর রাখতে চান। এগুলো যে শিখানো কথা, এগুলো যে আপনাদের বিভিন্ন ব্যক্তিদেরকে টাকা পয়সা দিয়ে কমেন্ট করায়, এগুলো কমেন্ট কিন্তু কিনতে পাওয়া যায়, এগুলো কাজ করাচ্ছে। অথচ কেউ কিন্তু 4 বছরের কথা কয় না, কেউ 6 বছরের কথা কয় না, কেউ 10 বছরের কথা কয় না, কেউ 3 বছর, ডাইরেক্ট 5 বছর। সিলেকশন তারাই করে রাখছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। 5 বছর ক্ষমতা থাকতে গেলে নতুন নতুন দল যেগুলো গঠন করা হচ্ছে, তারা একটা রাজনীতি করার সুযোগ পাবে, তারা কমিটি দিতে পারবে, সারা বাংলাদেশে নিয়ে একটা অরাজকতা সৃষ্টি করতে পারবে বা রাজনীতি করার সুযোগ পাবে। সেই সুযোগ কি গণতন্ত্র দিবে? সেই সুযোগ কি সংবিধান বলা হয়েছে যে তোমাদের ইচ্ছা মতো তোমরা রাজনৈতিক দল গঠন করে শক্তিশালী হওয়ার পর আমরা নির্বাচন দিব? এরকম কোন সংবিধান আছে? আমরা নির্বাচন ক্ষমতা লোভীর জন্য, আওয়ামী লীগ গেছে, কে দল ক্ষমতা আসবে না আসবে সেটা বড় কথা। সংবিধানকে সম্মান করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার আসছে, সকল দলের সমন্বয়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং প্রার্থীদের নিরাপত্তার মাধ্যমে নির্বাচন দিতে হবে। সেটা যে কোনো সরকার আসুক। আমি বলি না বিএনপি আসবে, জামাত আসবে, শিবির আসবে, সেটা না। এটা জনগণ নির্বাচন করবে, কারণ জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একজন অসাধারণ ব্যক্তি, তার সাথে কম্পেয়ার করা কোনো ব্যক্তিদের হবে না। কত বড় বড় রাষ্ট্রপতিরা ওনার জন্য অপেক্ষা করে, তথা এটা আমাদের দেশের গর্ব। তাই বলে আমরা ওনাকে অবৈধভাবে ক্ষমতায় রাখবো, 5 বছর 10 বছর থাকবে। তাহলে আপনারা একটা কথা বিবেচনা করেন, যদি ভবিষ্যৎ তত্ত্বাবধায়ক সরকার আসে, তারাও যদি 2-5 বছর থাকতে চায়, তাহলে রাষ্ট্রের সংবিধানের সম্মানটা কি হবে? রাষ্ট্রের সংবিধান হচ্ছে সবচেয়ে ঊর্ধ্বে, জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস। সকলকেই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তাই আমাদের সংস্কারও চাই,
নির্বাচনও চাই, সবকিছু আমরা চাই। তাই আমরা দ্রুত চাচ্ছি সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনে এসে জবাবদিহিতা সরকার একটি গঠন করতে হবে। যেই সরকারই আসুক না কেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বিষয়গুলো ফলো করে আসতে হবে, তা না হলে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। তা না হলে যেই সরকারই আসুক এই শেখ হাসিনার মতো অধপতন সেই দলেরও হবে। তো আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন, সংস্কারও চাই, নির্বাচনও চাই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। অন্তর্বর্তী সরকার ভারতের প্রশ্নে একটা দুর্দান্ত কার্ড খেলেছে। এই কার্ডটা খেলা নিয়ে দীর্ঘদিন থেকে আমাদের দেশের বিভিন্ন মানুষজন বলছিলেন যে এটা করা উচিত সরকারের। একটা কথা মনে রাখা দরকার, জনগণ যেভাবে ভাবে, জনগণ যতটা এক্সট্রিমিস্ট আচরণ করে, সবকিছু সরকারের জন্য করে ওঠা সহজ হয় না। ফলে সরকার যে স্টেপটা নিয়েছে এটা কি খুব এক্সট্রিম কিছু হলো যে এটা আলটিমেটলি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ককে আরো ধ্বংস করে দেবে এবং আমাদের জন্য যেটা ভালো কিছু হবে না, নাকি এই পদক্ষেপটা আদতে আমাদের জন্য ভালো হচ্ছে, সেটা নিয়ে আলাপ করা দরকার। আমি প্রায় একটা কথা বলি যে জনগণ যেভাবে চায় একটা সরকার হুবহু সেভাবে রেসপন্ড করতে পারে না। জনগণ জনগণের মতো করে করবে, সরকার তার মতো করে করবে। যাই হোক, যে কথাটা বলছিলাম, ভারতের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ কনসার্ন জানিয়েছে। দীর্ঘদিন থেকে আমরা এই আলাপ করেছি, আমাদের জনপরিসরে, আমাদের সোশ্যাল মিডিয়াতে এই আলাপ ভুরি ভুরি হয়েছে যে ভারত লিস্ট কোনো রাইট রাখে কিনা যে তার নিজের দেশের সংখ্যালঘু, সব সংখ্যালঘু, শুধু মুসলিম না, মুসলিম, খ্রিস্টান এবং যারা টেকনিক্যালি হিন্দু সেই রকম মানুষ, দলিতদের উপরে যে নিপীড়ন চালায়, সেই ভারত আবার আরেক দেশের সংখ্যালঘু নিয়ে কথা বলে। এই আলাপ আমরা করেছি। যাই হোক, প্রেস সচিব গতকাল দুর্দান্তভাবে কিছু মন্তব্য করেছেন, আমি এগুলো একটু পড়তে চাই। এখানে অন্তর্বর্তী সরকারের পরিস্থিতি অবস্থান তুলে ধরেছেন। ভারতের মুর্শিদাবাদে যে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে সে প্রসঙ্গে তিনি বলেন, মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যে কোনো চেষ্টাকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। ইনফ্যাক্ট এটা চেষ্টা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ সরকার মুসলিমদের উপরে হামলা এবং তাদের জানমালের নিরাপত্তার ঘটনার নিন্দা জানায়। আমরা ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই। একদম ক্লিয়ারলি বলেছেন এটা দরকার ছিল। এটার জবাব আবার ভারত দিয়েছে। সেখানে বেশ কঠোরভাবেই আমি বলবো, তাদের ভাষা সফট ছিল না, বেশ কঠোর ভাষায় তারা যে স্টেটমেন্ট দিয়েছে তাদের ফেসবুক পেজে আমি পেলাম। সেখানে তারা বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশ তার দেশের সংখ্যালঘুদের ওপরে যে অন্যায়, অত্যাচার, নিপীড়ন হচ্ছে সেটার প্যারালাল টানার জন্য এটা করছে অর্থহীনভাবে, এবং বলছে যে এখানে এসব না করে বরং বাংলাদেশ তার চেষ্টা করা উচিত তার মাইনরিটিদের রাইট প্রটেক্ট করা। বাংলাদেশ প্রসঙ্গে তারা বলছেন যে এখানে ক্রিমিনাল পারপেট্রেটার্স অফ সাচ অ্যাক্টস, মানে এখানে বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপরে ক্রিমিনাল কাজ করছে, ক্রিমিনালি এই কাজগুলো করছে, এরকম লোকজন এসে এরকম করছে, সেটার সাথে একটা প্যারালাল টানার চেষ্টা করা হচ্ছে এবং বাংলাদেশকে মনোযোগ দিতে বলা হচ্ছে। আমরা যদি এভাবে ধরি, বাংলাদেশ সরকারের সংখ্যালঘুদের উপরে আক্রমণ নিয়ে যে অভিযোগ ভারত দীর্ঘদিন থেকে করছে, বিশেষ করে 5 অগস্টের পর থেকে, সেটায় তাদের মূল অভিযোগ হচ্ছে এই হামলাগুলো কমিউনাল ছিল। আমরা যে ডিবেটটা শুরু থেকে করেছি, আবার একটু টেনে বলি, সেটা হচ্ছে আমরা বলেছি হিন্দু কমিউনিটির উপরে হামলা হয়েছে এবং এগুলো আসলে আওয়ামী লীগ হিসাবে হয়েছে। আওয়ামী লীগ হিসাবে তাদের উপরে হামলা হয়েছে, যেমন মুসলিম আওয়ামী লীগারদের উপরে হয়েছে। আমরা কোনো হামলাকে সমর্থন করি না, মানে আওয়ামী লীগ করে বলে কোনো হিন্দু, মুসলিম, বুদ্ধিস্ট, খ্রিস্টান কারো উপরে হামলা হতে পারে না। আমি অন্তত এই কথা জোর গলায় বলতে পারি, কারণ আমি প্রথম দিন থেকে এটার বিরুদ্ধে কথা বলেছি। আমি এটাকে জায়েজ করছি না, কিন্তু ডিসইনফরমেশন যাতে না হয়। কোনো কমিউনাল কারণে খুব অল্প হাতে গোনা 2-1টা হয়েছিল, কমিউনাল কারণে হোক, পলিটিক্যাল কারণে হোক, কোনো হামলা আসলে হওয়া উচিত হতো না। কিন্তু ভারত এটাকে এভাবে ফ্রেম করার চেষ্টা করেছে দীর্ঘদিন থেকে। আচ্ছা, ওটা যদি হয়ও, কিছু ব্যক্তি এটা করেছে এবং রাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, সরকারের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সরকার এটা ঠেকাতে ব্যবস্থা নিচ্ছে না। সরকারের যুক্তি ছিল সরকারের পুলিশ এবং প্রশাসন ঠিকঠাক মতো কাজ করেন, শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর যে পরিস্থিতি ছিল, এসব নানান কারণ ছিল, যুক্তি ছিল। কিন্তু যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে সরকার ইনভলভড, সরকার গিয়ে এগুলো করছে, এইরকম অভিযোগ অন্তত আমাদের দেশের বাইরে কোথা থেকে কেউ করে নাই। ভারত এখানে ব্যক্তিকে ব্লেম করছে, কিছু ব্যক্তি গিয়ে এই ধরনের কাজ করছে, আর ভারত বলছে আমরা প্যারালাল টানছি। সরি, ভারতের কাছে আমরা ক্লিয়ারলি বলতে চাই, ভারতকে আমরা প্যারালাল হিসাবে টানি না। বাংলাদেশে যদি কিছু কমিউনাল হামলা হয়েও থাকে সেটা ব্যক্তি করেছে এবং আমাদের রাষ্ট্রকে আমরা
সরকারকে আমরা জবাবদিহির মুখে আনতে চাইছি যে সরকার এগুলো ঠেকাতে হবে, সরকার এগুলো ঠেকাতে হবে এবং তাকে ওই ব্যর্থতা দেই। আর ভারতে এমন একটা সরকার ক্ষমতায় আছে যে সরকারটা রাষ্ট্রীয়ভাবে সংখ্যালঘুদের উপরে নিপীড়ন চালাচ্ছে, ওটাই তাদের রাজনীতি। তাদের যে মাদার অর্গানাইজেশন আরএসএস এবং তাদের এখন যারা ক্ষমতায় আছেন তারা আদতে সিদ্ধান্ত নিয়ে সরকারিভাবে তাদের রাজনীতিই হচ্ছে হিন্দুরা অন্য সংখ্যালঘুদের উপরে দমন পীড়ন চালাবে। গত নির্বাচনের সময় অন্য নেতাদের কথা বাদ দেই, মোদির স্পিচে হেট স্পিচ গুনে গুনে দেখিয়েছিল তার স্পিচে কি পরিমাণ মাইনরিটি, বিশেষ করে মুসলিমদের বিরুদ্ধে হেট স্পিচ আছে। যে দলটার রাজনীতি দাঁড়িয়ে আছে ঘৃণার উপরে ভিত্তি করে, যে দলটা ক্ষমতায় আসে সংখ্যালঘুদেরকে নিপীড়ন করার মাধ্যমে, ক্ষমতা ধরে রাখে সংখ্যালঘুদের নিপীড়ন করার মাধ্যমে, তার মুখে এই আলাপ, দ্যাটস ফানি, রিয়েলি ফানি। সুতরাং বাংলাদেশ প্যারালাল টানছে না, ভারতের প্যারালাল টানা আসলে নাৎসি জার্মানিতে সম্ভব। বাংলাদেশে বা কোথাও কোথাও যেখানে কিছু মাইনরিটি কমিউনাল কারণেও হামলার শিকার হয়, সেটা ভারতের সাথে প্যারালাল হয় না, এই কারণেই প্যারালাল হয় না। এখন সেই প্রশ্নটা আসবে যে সরকার কি এই যে বিদ্যমান যে ডিপ্লোম্যাটিক স্ট্রেস চলছে দুই দেশের মধ্যে, এটা তোলার মাধ্যমে কি সরকার ভুল করলো? সরকার কি ভারতকে আরো খেপিয়ে দিল, আরো উস্কে দিল? আমি যদি বলি ভারতের আর উস্কে যাবার আর বাকি কি আছে, কি করতে তারা বাকি রেখেছে? আসলে তারা নানা রকম পদক্ষেপ একটার পর একটা নিয়ে দেখিয়ে দিয়েছে তারা বাংলাদেশে আসলে শেখ হাসিনা বা তার কাছাকাছি একটা নতজানু সরকারের সাথেই এনগেজ করতে চায়, তার সাথেই ভালো কিছু করতে চায় তার মতো করে। মানে সে শান্ত হবে যদি সে শেখ হাসিনা বা হাফ শেখ হাসিনা হয়। আমাদের সরকার তো দীর্ঘদিন থেকে তার সদিচ্ছা দেখিয়েছে, মোদির সাথে বসার চেষ্টা করেছে, বসেছেও। এইগুলো যে বারবার বলেছে, এটাও কারো কারো কাছে মনে হতে পারে আমাদের সরকার কেন তাকে এত তোয়াজ করছে। এবং পাল্টা এই যে বসার পর আমরা খেয়াল করি যে ন্যূনতম সদিচ্ছা কি ভারত দেখিয়েছে? সেই মিটিংয়ে বাংলাদেশ অনেক কিছু, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া থেকে শুরু করে আরো অনেক কিছু আছে লিস্ট। শেখ হাসিনা যে বসে বসে ওখানে হুমকি ধামকি দেয়, ফালতু কথাবার্তা বলে, জনগণকে উস্কানোর চেষ্টা করে তার দলের লোকজনকে, সরকারকে ডিস্টার্ব করার জন্য, সেই ক্রিমিনালকে থামানোর কথা বলেছিল। লিস্ট সদিচ্ছা দেখালে শেখ হাসিনাকে ভারত থামাতো। ভারত আসলে শেখ হাসিনাকে না থামিয়ে প্রমাণ করে দিয়েছে ভারত আসলে এই সরকারের সাথে তেমন কিছু করবে না। আবার শতভাগ ডিস্ট্যান্ট হয়ে যেতেও পারেনি, কারণ সরকার চায়নার সাথে সম্পর্ক তৈরি করছে অনেক, চায়নার সাথে বিজনেস ডিল তো আছেই, অনেক স্ট্র্যাটেজিক ডিলে চলে যায় কিনা। মোংলা বন্দর দিয়ে দিয়েছে, তিস্তাও যদি দিয়ে দেয় তাহলে তাদের সিকিউরিটি নিয়ে তাদের টেনশন তৈরি হবে বলে তারা মনে করছে, তাই বসতে বাধ্য হয়েছে। কিন্তু পরবর্তীতেও দেখা গেছে যে তাদের সেই সদিচ্ছার প্রতিফলন নেই। জয়শঙ্কর আবারও বাংলাদেশকে নিয়ে নেগেটিভ মন্তব্য করেছেন ইমিডিয়েটলি আফটার দ্যাট। মানে ওই যে ক্যারেট অ্যান্ড স্টিক বলে না, একটু দেবো আবার একটু পাল্টা লাঠি পেটা করবো, সো আমি বুঝিয়ে দেবো যে তোমার সাথে আমি আসলে সম্পর্ক খুব স্বাভাবিক করতে যাচ্ছি না। আমরা সোফার ভারতের সাথে যতটুকুই আমাদের অর্জন হয়েছে এই সরকারের সাথে ডিলিংয়ের ক্ষেত্রে, সেটা ভারতের সাথে টাফ হওয়ার কারণে হয়েছে। আমি সিরিয়াসলি মনে করি বিমস্টেকে মোদি ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন অনলি বিকজ ডক্টর ইউনূস চীনে গেছেন। রেপুটেশন হলেও বলি, চীন সফরে সরকার তেমন কিছু পায় নাই, সত্যিই পায় নাই। এটাকে যেভাবে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর চেষ্টা হচ্ছে, এটা একেবারে ফালতু রেটরিক। কিন্তু উনি যে চায়নায় গেছেন, ভারতে যেতে চেয়েছেন, ভারত না করার পর ভারতের মান ভাঙিয়ে আগে ভারতে যাব তারপর চায়নায় যাব, এটা না করে চায়নায় চলে গেছেন, এই যে একটা সভরেন, একটা ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি দেখিয়েছেন, এটাই বিরাট অর্জন। আমি এটাকেই বিরাট অর্জন হিসেবে দেখতে চাই। ফলে ওই টাফ সিদ্ধান্তটা তিনি যেন নিয়েছেন এবং ওখানে দুটো আলাপ, স্ট্র্যাটেজিক দুটো আলাপ হয়েছে, সেই আলাপটার কারণে ভারত বিমস্টেকে, ওদের পত্রিকা কিন্তু চলে এসেছিল যে মোদি বসছেন না ডক্টর ইউনূসের সাথে, কিন্তু শেষ পর্যন্ত তাকে বসতে হয়েছে, কারণ তিনি মনে করছেন বাংলাদেশকে যদি অনেক বেশি চাপ দিতে থাকি, বাংলাদেশ তো টাফ হচ্ছে, বাংলাদেশ তো মাথা নত করছে না, সুতরাং তার সাথে কিছুটা সফট হওয়া দরকার, তাই মোদি বসেছিলেন। ঠিক একইভাবে আমি মনে করি এই কয়েকদিন আগেও জয়শঙ্কর আবারও সংখ্যালঘুদের ওপরে হামলা টামলা ইত্যাদির কথা বলছেন। মানে ইনিশিয়াল অবস্থায়ও পলিটিক্যাল কারণে যা হয়েছে সেই অবস্থা কি এখন আর আছে? নেই। কিন্তু জয়শঙ্কর আবারও কিন্তু বলছেন বাংলাদেশে তারা মঙ্গল চান, এটা নাকি তার ডিএনএতে আছে, তাই তারা সংখ্যালঘুদের ওপরে নির্যাতন সহ এগুলো নিয়ে কথাবার্তা বলেন। মোটেও না। সমস্যা শুরুতেই বলেছিলাম, এই দলটার রাজনীতি হচ্ছে সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানো।
এছাড়া ওর কোনো রাজনীতি নাই। সে জনগণের জন্য কল্যাণ সাধন করতে পারে না। সে বাবরি মসজিদ ভেঙে ওখানে মন্দির করবে এবং মন্দির করে ওখানে কমপ্লিট হওয়ার আগে উদ্বোধন করবে নির্বাচনের আগে, যাতে ভোট পাওয়া যায়। আরও কোথায় কোথায় কোন কোন মসজিদের নিচে মন্দির আছে বলে এই রিসেন্টলি আবার তারা ওয়াকফ আইন সংশোধন করবেন। একটা সরকার ইটসেলফ কিভাবে একটা সম্প্রদায়কে, সংখ্যালঘু সম্প্রদায়কে ধ্বংস করার, অর্থনৈতিকভাবে শেষ করে দেওয়ার পদক্ষেপ নিতে পারে, এই রিসেন্ট উদাহরণই আমরা দেখছি। এগুলো আরও এরকম বহু দেখা যাবে, মসজিদের, বহু এতিমখানার সম্পত্তি ক্লেম করে তারা মন্দির বানাবে, এবং এটাই তাদের রাজনীতি, এটাই ভয়ের জায়গা। সে কারণেই তারা বাংলাদেশে ক্রমাগত সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের উপরে অত্যাচার নির্যাতনের ন্যারেটিভ সামনে আনার চেষ্টা করে। ভারতকে পাল্টা দিতে হবে এই জায়গাটাতে, আমি মনে করি, আমি বিশ্বাস করি। এবং আমি রিপিটেশন হলেও আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, আমি আমার আগের একটা ভিডিওতে ওয়াকফ আইন নিয়ে যে ভিডিও করেছিলাম, সেখানে আমি উল্লেখ করেছি গ্রিগরি স্ট্যান্টন, যিনি জেনোসাইডের গুরু, জেনোসাইড সম্পর্কে উনি রীতিমতো আগাম পূর্বাভাস দিতে পারেন। উনি রুয়ান্ডান জেনোসাইডের 5 বছর আগে সেই পূর্বাভাস দিয়েছেন। তিনি আমেরিকান কংগ্রেসকেও ভারতে মুসলিম জনগোষ্ঠী একটা জেনোসাইডের মুখে আছে বলে বলেছিলেন, এবং কারণ থাপারের সাথে তার একটা ইন্টারভিউ আমি শেয়ার করেছিলাম, আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। আর যদি আবার দিতেও পারি, কমেন্টে দিয়ে রাখবো, দেখবেন একটা স্টেট, একটা সরকার তার রাজনীতি তৈরি করেছে একটা সংখ্যালঘু জনগোষ্ঠীকে অ্যাজ এ হোল ধ্বংস করে দেওয়ার জন্য। তাদের মুখে বাংলাদেশে সাম্প্রদায়িকতার আলাপ আসে, তাদের মুখে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের আলাপ আসে। এর চেয়ে ফালতু কোনো কথা হতে পারে না। এবং বাংলাদেশ সহ আর অন্যান্য যারা আছে, যাদেরকে এসব বলা হবে, এগুলো ফেরত দিতে হবে। ফান্ডামেন্টালিজম ইজ ব্যাড। আমি গালি খাই ইসলামিক ফান্ডামেন্টালিজমের বিরুদ্ধে কথা বলে, আমি গালি খাই হিন্দু মৌলবাদীদেরও, কারণ হিন্দু ফান্ডামেন্টালিজমও ভালো কিছু। নো ওয়ে, নো ওয়ে। ভারতের ভেতরে কি কি হয়েছে আমরা দেখি নাই? একজন দলিত মৃত গরুর চামড়া ছিলিয়েছে কারণ তিনি মুচির কাজ করেন, তাকে মেরে ফেলা হয় নাই। মুসলমানের ঘরে মাংস পাওয়া গেছে বলে পিটিয়ে মেরে ফেলা হয় নাই। হিজাব আছে, ধরে হিজাব খুলে দেওয়া নিয়ে এখন এই রিসেন্ট টাইমে প্রচুর শোরগোল হয় নাই। হিন্দু মেয়ের সাথে একজন মুসলিম ছেলের বিয়ে হয়েছে, লাভ জিহাদ বলে প্রতিশোধ নিয়ে তাকে পিটিয়ে মেরে ফেলা হয় না। অসংখ্য অসংখ্য ঘটনা আছে। সো হিন্দু মৌলবাদ, পৃথিবীর প্রতিটা মৌলবাদ, প্রতিটা আইডেন্টিটি পলিটিক্সের বিরুদ্ধে আছে আমি। হোয়াট এভার, এটা ধর্মের নামে হোক, সেটা জাতিগোষ্ঠীর নামে হোক। আমি বাঙালি আইডেন্টিটির বিরুদ্ধেও কথা বলি, আমি কোনো আইডেন্টিটি পলিটিক্স নেই না, এটা আমার অবস্থান। তো ফলে যেই দেশটা এই কাজটা করে, যেই দেশের সরকারের মূল রাজনীতি এটা, সে আমাদেরকে নিয়ে কথা বলবে? নো ওয়ে। সো ডক্টর ইউনূস সরকার চমৎকার একটা কাজ করেছেন। এভাবেই ভারতকে চাপে রাখতে হবে, এবং আমরা চাপে রাখবো। এই দেশের জনগণ সাথে থাকবে। আর প্রায় একটা কথা বলি, বাংলাদেশের ভবিষ্যৎ সব সরকারকে এই সরকারের ইন্ডিয়া প্রশ্নে পলিসিগুলো খেয়াল করতে হবে। এটা একেবারে র্যাডিক্যাল সব ধ্বংস করে ফেলছি তা না। ভারতের সাথে সম্পর্ক তৈরিরও যেমন চেষ্টা আছে, আমাদের যেখানে যেখানে রাইট আছে। সীমান্তে হত্যা হয়েছে, স্টেটমেন্ট। বাংলাদেশকে নিয়ে স্টেটমেন্ট দিয়েছে মিথ্যা, সেটার পাল্টা প্রতিবাদ। পূজা নিয়ে যখন করেছিল তখন সরকার সেটার প্রতিবাদ করেছে। এভাবে এই কাজটা করতে হবে। জনগণ সাথে থাকবে, এবং ভারতকে আমরা যদি সরকার এটা করতে থাকে, একটার পর একটা সরকার, এবং জনগণ যদি সেই সরকারের পেছনে থাকে, আমি বিশ্বাস করি জনগণ থাকবে। ভারতকে আজ হোক কাল হোক বাংলাদেশের সাথে রিয়ালাইন করতে হবে। ভারতকে এই বাস্তবতা মেনে নিতে হবে। শেখ হাসিনা দূরে থাকুক, 25% শেখ হাসিনাও বাংলাদেশে ক্ষমতায় আসলে টিকে থাকতে পারবে না। এটা মেনে একটা স্বাধীন সার্বভৌম দেশের মতো করে বাংলাদেশের সাথে ডিল করা শিখতে হবে। ওই শিক্ষা ওদেরকে দিয়ে ছাড়তে হবে। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।